দেখুন এখানে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরএফসি, যেটা আমরা শর্ট ফর্মে আইআরএফসি বলি, এই স্টকটা মোটামুটি ভোলাটাইল এবং এখানে মানে এই স্টকটা সবার পরিচিত স্টক। গভর্নমেন্ট যখনই বাজেট আনে বা গভর্নমেন্টের যে কোনো অ্যানাউন্সমেন্টে এই স্টকটা কিন্তু প্রচুর পরিমাণ ভাগে এবং এই স্টকটা অনেকের প্রিয় স্টক। আগামীতে এই স্টকের ফিউচার অনেকে দেখা শুরু করেছেন, সুতরাং এই স্টকটা নিয়ে আমরা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চাইছি। যাই হোক, দেখুন এখানে কোম্পানির ওভারভিউ, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনের কোম্পানির ওভারভিউটা প্রথমে দেখে নিই, অর্থাৎ কোম্পানি কী কী কাজ করে এবং কীভাবে তার রেভিনিউ বা প্রফিটেবিলিটি হয় সেগুলো আমরা মোটামুটি দেখব। যে ডান সাইডে একটা পিকচার দেখে আপনারা বুঝতেই পারছেন ইন্ডিয়ান রেলওয়ের যে কোম্পানি অর্থাৎ ফাইন্যান্সিং কোম্পানি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরএফসি একটা ফাইন্যান্স কোম্পানি, রেলওয়েকে ফাইন্যান্স করে। এটা ভারত সরকারের কোম্পানি, ভারত সরকারের তদারকিতে আইআরএফসি চলে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন চলে এবং ভারত সরকারের যে আর একটা দফতর অর্থাৎ রেলওয়ে দফতরের রেল লাইনের নতুন লাইন এবং নতুন লাইনের ইলেকট্রিসিটি সঙ্গে প্ল্যাটফর্ম ডেভেলপমেন্টের যে পরিমাণ টাকা প্রয়োজন হয় সেই টাকা কিন্তু আইআরএফসি প্রোভাইড করে। ঠিক আছে, যত পরিমাণ ইন্ডিয়াতে রেল লাইন বৃদ্ধি পাবে তত পরিমাণ ফাইন্যান্স কিন্তু এই আইআরএফসি করবে, সুতরাং এর ভবিষ্যৎ কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। আর বিভিন্ন সময় বাজেট অ্যালোকেশানে কিন্তু এই কোম্পানির পাল্লাটা সবথেকে ভারী থাকে। যাই হোক, এই কোম্পানিটি 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছে, ভারত সরকারের তদারকিতে চলে, এটুকু মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার। যাই হোক, এই কোম্পানি কীভাবে রেভিনিউ জেনারেট করে এবং প্রফিটেবিলিটি ধরে রাখে সেটা আমরা একটু দেখব। এক্ষেত্রে রেভিনিউ, এই কোম্পানির কাছে রেভিনিউ কীভাবে আসে এবং কোথা থেকে আসে। দেখুন প্রথমেই বললাম এই কোম্পানি অর্থাৎ আইআরএফসি রেলওয়েতে ফাইন্যান্স করে। এক্ষেত্রে রেলওয়ে ডেভেলপমেন্টের জন্য যে পরিমাণ টাকা দেয় তার উপরে একটা ইন্টারেস্ট এই কোম্পানি কিন্তু আদায় করে। ঠিক আছে, এই ইন্টারেস্টের থেকে এদের মোটামুটি ইনকাম জেনারেট হয় এবং এটা ডেডিকেটেড বাই, দেখুন এখানে গভর্নমেন্টের দ্বারা ডেডিকেটেড বাই ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন নাম সহ, এটা কিন্তু ইন্ডিয়ার মানে ভারত সরকারের তদারকিতে এই ফাইন্যান্সিং কোম্পানিটা চলে এবং এটা শুধুমাত্র রেলওয়েতে ফাইন্যান্স করে। ঠিক আছে, এই কোম্পানির কিন্তু মনোপলি ব্যবসা, অর্থাৎ রেলওয়েতে ফাইন্যান্স করার এই কোম্পানির মনোপলি ব্যবসা। যাই হোক, সেকেন্ড প্রফিটেবিলিটি, এই কোম্পানিগুলি যেহেতু ঋণের ওপরে অর্থাৎ সুদের ওপরে কাজ করে এবং নির্দিষ্ট একটা জায়গা অর্থাৎ ভারত সরকারের তদারকিতে চলা ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স করে, এক্ষেত্রে রিস্কটা অর্থাৎ সুদের হার আদায়ের যে বিষয়টা সেটা কিন্তু খুব মসৃণভাবে এরা আদায় করতে পারে এবং এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। সেক্ষেত্রে এদের মার্জিনটা খুব বেশি থাকে এবং এখানে ঝুঁকির পরিমাণটা খুব কম থাকে। কারণ কি, ভারত সরকারের দ্বারা পরিচালিত রেলওয়ে এবং ভারত সরকারের দ্বারা একটা ফাইন্যান্স কোম্পানি, সেই কোম্পানির থ্রু কিন্তু আপনি সুদের হার আদায় থেকে শুরু করে এখানে আপনার ফাইন্যান্সিং থেকে শুরু করে ওভারঅল দুটো জায়গায় কিন্তু স্টেবল পরিস্থিতি আছে। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনার যে রিস্ক অর্থাৎ প্রফিটেবিলিটির যে রিস্ক সেই রিস্কটা কিন্তু এখানে নেই। প্রথমত মার্কেট ক্যাপিটালাইজেশন, এক্ষেত্রে মার্কেট ক্যাপিটালাইজেশন এই কোম্পানির কতটা আছে সেটা আমরা একটু দেখব, অর্থাৎ আইআরএফসির মার্কেট ক্যাপিটালাইজেশন কী আছে সেটা আমাদের দেখা প্রয়োজন। প্রথমত দেখুন এখানে মার্কেট ক্যাপিটালাইজেশন এখানে 2,34,959 কোটি টাকার ওপরে এর কিন্তু মার্কেট ক্যাপ আছে, অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশন আছে। এক্ষেত্রে মার্কেট ক্যাপিটালাইজেশন এবং নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার সেটাও আমাদের একটু দেখতে হবে। এখানে 1304,24,95,935 আউটস্ট্যান্ডিং শেয়ার অর্থাৎ শেয়ার রয়েছে এই কোম্পানির। এই যে মানে মার্কেট ক্যাপ এবং আপনার নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার এটা ডিভাইড করলে আপনি যেটা পাবেন সেটা কিন্তু আপনার স্টক প্রাইস অর্থাৎ স্টক কারেন্ট প্রাইস। এক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন অর্থাৎ আইআরএফসির অ্যাপ্রক্স 182 টাকার আশেপাশে স্টক মানে স্টকের প্রাইস রয়েছে। সেক্ষেত্রে আপনি আউটস্ট্যান্ডিং শেয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে মার্কেট ক্যাপ পেয়ে যাবেন। ঠিক আছে, টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম স্টেপ আমরা কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনকে দেখেই মোটামুটি আমরা বুঝতে পারি যে স্টকটার যে বেস এবং এই স্টকটা কতটা সম্প্রসারণ করেছে নিজেদেরকে সেটা আমরা মোটামুটি বুঝতে পারি। যাই হোক, এর পরবর্তীতে আমরা দেখব শেয়ার হোল্ডার প্যাটার্ন। মোটামুটি শেয়ার হোল্ডার প্যাটার্ন দেখা অত্যন্ত জরুরি, কারণ কি যে কোম্পানিতে প্রোমোটার হোল্ডিং যত বেশি থাকবে তারা তো নিজের প্রফিটটা
ধরে রাখার চেষ্টা করবে। ধরুন আমি আমার কোম্পানির মালিক, আমি আমার কোম্পানিতে যে পরিমাণ কাজ করছি, অর্থাৎ প্রমোটার হয়ে যে পরিমাণ কাজ করছি, সেই কাজটা আমার যদি শেয়ারটা বেশি থাকে সেক্ষেত্রে করতে আমার মানে বেশি ভালো হবে। কারণ কি, আমি লাভটা বেশি পাচ্ছি। যদি আমার কাছে 10% শেয়ার থাকে তাহলে আমি কি সেই পরিমাণ কাজ করব? একদমই না। তাহলে আমার কাছে যদি 90% শেয়ার বা 80% শেয়ার যদি আমার কাছে থাকে, সেক্ষেত্রে আমার কাজ করতে আরও সুবিধা হবে, সঙ্গে আমার মনও লাগবে। কারণ কি, আমার এখান থেকে মুনাফা বেশি, রাইট? সেটাই আমরা একটু দেখব। দেখুন এখানে মোটামুটি আমাদের যে শেয়ার হোল্ডার প্যাটার্ন আছে, সেটা এখানে আপনার টোটাল প্রোমোটার হোল্ডিংয়ের কাছে আছে 86.36%, ঠিক আছে। আর আপনার মিউচুয়াল ফান্ডে আছে 0.55%, এবং রিটেল ইনভেস্টরদের কাছে আছে 11.45%, সঙ্গে ফরেন ইনস্টিটিউশনের কাছে আছে 1.11%, আর ডোমেস্টিক মানে ইনস্টিটিউশনের কাছে আছে 0.53%। এক্ষেত্রে এই যে প্রোমোটার কোম্পানির যে তদারকি যে মালিক এবং ডিরেক্টর যারা আছে তাদেরকে আমরা প্রোমোটার বলি। সঙ্গে এই যে মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, মিউচুয়াল ফান্ড স্কিম, যে স্কিমে আমরা বিনিয়োগ করি, সেই স্কিমের ফান্ড ম্যানেজার এখানে মোটামুটি ইনভেস্ট করে রেখেছেন, এবং সেই সব মানে মিউচুয়াল ফান্ড হাউস এখানে 0.55% এখানে ইনভেস্ট করেছেন। রিটেলার মানে আমার আপনার মতো লোক, ঠিক আছে, এখানে আপনারা বা আমরা 11.45% কিন্তু আমরা এখানে ইনভেস্ট করেছি। আর ফরেন ইনস্টিটিউট ইনভেস্টর, এক্ষেত্রে ফরেন অর্থাৎ বাইরের দেশের যে ইনস্টিটিউশনাল অর্থাৎ মিউচুয়াল ফান্ড কোম্পানির মতো কিছু কোম্পানি, ঠিক আছে, হেডজ ফান্ড কোম্পানি, সেই সব কোম্পানি কিন্তু এখান থেকে মানে এই স্টকে বিনিয়োগ করেছে 1.11%। আর আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এক্ষেত্রে বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড স্কিম, পেনশন স্কিম বলুন, আপনার ইন্স্যুরেন্স স্কিম বলুন, এইসব যে মানে সংস্থাগুলো আছে, সেই সংস্থা এখানে 0.53% কিন্তু ইনভেস্ট করেছেন, ঠিক আছে। এটা আমরা শেয়ার হোল্ডার প্যাটার্ন দেখলাম। এর পরবর্তীতে আমরা এখানে অ্যাসেট কোয়ালিটিটা একটু দেখব। এরপরে আমরা আরও ভ্যালুয়েশন করার জন্য নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে যাব। তার আগে মোটামুটি এটা একটু বোঝে নেওয়ার চেষ্টা, কারণ কি, যে একটা প্রেজেন্টেশন মাধ্যমে না দেখলে স্টকের সামারাইজ করা সম্ভব নয়। দেখুন এরপরে অ্যাসেট কোয়ালিটি, অর্থাৎ এই কোম্পানি কীভাবে ইনকাম করছে এবং সেটা কী পরিমাণ, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমত দেখুন এখানে লোন বুক, এই কোম্পানি ঋণ দেয় ভারতীয় রেলওয়েকে, এবং সেখান থেকে এরা কিন্তু একটা সুদের পার্সেন্ট পায়, ক্লিয়ার। এক্ষেত্রে যেহেতু ভারত সরকারকে দিচ্ছে, এখানে ঝুঁকিও কম আছে। এরপর নট পারফর্মিং অ্যাসেট অর্থাৎ এনপিএ ডিক্লেয়ার হয় কেন, এটা আমরা একটু বুঝি। প্রথমত ব্যাংক এবং যে ফাইন্যান্স কোম্পানি হয়, সেই কোম্পানি যে ঋণ দেয়, সেই ঋণের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট, সেটা কোনোভাবে রিকভার হয় না বা হতে লেট হয়, সেটাকে তারা নন পারফর্মিং অ্যাসেট, অর্থাৎ সে অ্যাসেটটা কোনোভাবে পারফর্ম করছে না, অর্থাৎ সেখান থেকে কোনো রিটার্ন আসে না, সেটাকে নন পারফর্মিং অ্যাসেট বলা হয়। এক্ষেত্রে এই কোম্পানির কাছে, যেহেতু ভারত সরকারের কাছে আপনি মানে এই কোম্পানিটা ফাইন্যান্স করে, সেক্ষেত্রে এখানে এমন কোনো ইস্যু নেই, অর্থাৎ নন পারফর্মিংয়ের জায়গা এখানে কোনোভাবেই নেই, অর্থাৎ এনপিএর জায়গা কোনোভাবেই নেই, ঠিক আছে। মোটামুটি এটা বোঝা গেল। এরপর গ্রোথের সম্ভাবনা, দেখুন এখানে এক্সপেন্ডেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে, এক্ষেত্রে রেলওয়ে কিন্তু দিন বা দিন অর্থাৎ দিনের পর দিন কিন্তু সম্প্রসারণ করছে, অর্থাৎ বড় হচ্ছে। এক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়ের কিন্তু কানেক্টিভিটি বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু এই ফাইন্যান্স কোম্পানির ডাইরেক্ট প্রফিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ কি যত পরিমাণ এক্সপেন্ডেশন হবে, সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানির ইনকামও জেনারেট বেশি হবে। যাই হোক, এরপর ফান্ডামেন্টাল অ্যাসেস করতে গেলে আমাদের কিছু কিছু বিষয় আমাদেরকে এখানে কিন্তু দেখতে হবে। প্রথমত ভ্যালুয়েশন, দেখুন ভ্যালুয়েশনের ভিতরে আমরা পি রেশিও দেখি, ইন্ডাস্ট্রি পি রেশিও দেখি, পিবি রেশিও দেখি, আপনার আরওই দেখি, আমাদের ডেপ্থ অন ইকুইটি আমরা দেখি, এভিটা দেখি, সঙ্গে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি অর্থাৎ আরওসি, সঙ্গে প্যাট দেখি মানে প্রফিট আফটার ট্যাক্স, ওপিএম অর্থাৎ অপারেটিং প্রফিট মার্জিন, এগুলো আমরা দেখি। ব্যালেন্স শিট আমরা অ্যানালাইসিস করি, প্লেস পার্সেন্টেজ অর্থাৎ সেই কোম্পানির মালিক কতটা সেই কোম্পানির মানে প্রোমোটার হোল্ডিংয়ের থেকে কতটা শেয়ার বন্ধক রেখেছে, বন্ধকীকরণ করেছে, সেগুলো আমরা দেখি। প্রফিট গ্রোথ 3 বছরে কী আছে, ঠিক আছে, আপনার সেলস গ্রোথ 3 বছরে কী আছে, সেলস গ্রোথ কোয়ার্টারলি কী আছে, আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কী আছে, ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড, এক্ষেত্রে যেহেতু গভর্নমেন্ট কোম্পানি ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড নেই, অত কোনো সংশয় থাকার কথা নয়। নিউজ মোটামুটি ব্যাপকভাবে পজিটিভ আছে। আমরা সবাই জানি রেলওয়ে কোম্পানি এই বাজেটেও, নেক্সট যে বাজেট গেল, ঠিক আছে, সেই বাজেটেও কিন্তু ভরপেট কিন্তু এখানে টাকা এসছে, এবং এক্সপেন্ডেশনের যে বিষয়টা সেটা কিন্তু আরও বেশি কানেক্টিভিটি বাড়ানোর জায়গা তৈরি করে দিয়েছে এই বাজেটে,
ফাইন্যান্স মিনিস্টার। যাই হোক এবার আমরা একটা স্ক্যানারের মাধ্যমে কিন্তু এই ভ্যালুয়েশনগুলো করব। প্রথমত আমরা একটা ক্রোম ব্রাউজার নেওয়ার পর এখানে আমরা স্ক্রিনার সার্চ করব। দেখুন এখানে স্ক্রিনার চলে এসছে, স্ক্রিনার এন্টার করুন। করার পরে দেখুন ফার্স্ট যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা এখানে যাওয়ার পরে দেখুন আপনার এমন একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনাদের লগ ইন করতে বলবে, আমার লগ ইন অলরেডি করা আছে। এখানে আমরা আইআরএফসি সার্চ করব। জাস্ট এখান থেকে সার্চ করে নেব। দেখুন ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। প্রথমত এই কোম্পানিটার ভ্যালুয়েশন দেখুন এখানে, অর্থাৎ মার্কেট ক্যাপ যেটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে এর এলটিপি অর্থাৎ লাস্ট ট্রেড প্রাইস, অর্থাৎ এই স্টকের প্রাইসটা কত আছে সেটা এখানে দেখাচ্ছে। 09 আগস্ট ক্লোজিং প্রাইস, অর্থাৎ 9 তারিখের যে ক্লোজিং প্রাইস সেটা এখানে মেনশন আছে। এইটা ডাইরেক্ট তার মানে এই আইআরএফসির ওয়েবসাইট এবং বিএসসিতে কোন এতে রেজিস্টার আছে এবং এনএসসিতে কোন নামে রেজিস্টার আছে সেটাগুলো এখানে মেনশন। যাই হোক এখানে দেখুন আমাদের যে মার্কেট ক্যাপের পরে আমাদের কারেন্ট প্রাইস এবং হাই লো আছে, এর পরবর্তীতে পি রেশিও আছে, স্টক পি রেশিও এখানে 36.6। পি রেশিও কম থাকলে আমাদের স্টকটা অর্থাৎ কম টাকায় আমরা পাই। অ্যাকচুয়ালি এখানে 36 টাকা দিলে কিন্তু আপনার 1 টাকা প্রফিট হবে, এটাই এখানে দর্শায়, অর্থাৎ পি রেশিও দর্শায়। অর্থাৎ আপনি একটা স্টকে কত টাকা দিলে আপনি কত টাকা রিটার্ন পাবেন সেটা কিন্তু পি রেশিও বলে। অর্থাৎ স্টকটা ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছেন কি হায়ার প্রাইস দিয়ে সেই কন্ট্রাক্টটা বাই করছেন, এবং 1 টাকা কামানোর জন্য আপনি বেশি টাকা দিচ্ছেন কিনা বা কম টাকা দিচ্ছেন সেটা কিন্তু এখানে আপনি পি রেশিওর মাধ্যমে পেয়ে যাবেন। ক্লিয়ার? এছাড়াও আপনাদের দেখুন বুক ভ্যালু। অ্যাকচুয়ালি এই কোম্পানিটা আপনি এই যে 180 টাকা যদি আপনি বাই করেন এই স্টকটা, বাই চান্স এই স্টকটা কোনো কারণে বন্ধ হয়ে গেল বা বিক্রি হয়ে গেল বা এমন কোনো ইস্যু আছে, ঠিক আছে, সেক্ষেত্রে এই কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনার বুক ভ্যালু কিন্তু আপনি এটা অর্থাৎ 37 টাকা 6 পয়সা আপনি পাবেন। কোম্পানি যদি এখানে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই টাকাটা আপনি পাবেন, ঠিক আছে, এটাকে আমরা বুক ভ্যালু বলি। এছাড়া আমাদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড সেটা দেখুন 5.73% আছে, এবং আরওই রিটার্ন অন ইকুইটি এটা 13.7% আছে, মোটামুটি অ্যাভারেজ আছে। এবং ওপিএম অর্থাৎ অপারেটিং মার্জিন এখানে কিন্তু 9.5%, অর্থাৎ যে টাকাটা কোম্পানিকে ইউটিলাইজ করার জন্য রাখা হয়েছে সেটা কী পরিমাণ ইউটিলাইজ হচ্ছে, সেখান থেকে কী পরিমাণ রিটার্ন জেনারেট হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি ধরুন 100 টাকা একটা কাজের জন্য ব্যবহার করব, সেই টাকাটা আমি সঠিকভাবে ব্যবহার করছি কিনা সেটা কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন, অর্থাৎ যে টাকাটা আমি ব্যবহার করে যে টাকা আমি রিটার্ন জেনারেট করছি সেটাকে আমরা কিন্তু ওপিএম বলছি, অর্থাৎ অপারেটিং প্রফিট মার্জিন। ক্লিয়ার? এছাড়া আমাদের সেলস দেখুন এই পরিমাণ সেলস কিন্তু এই কোম্পানির আছে, সঙ্গে মার্কেট ক্যাপ এখানে মেনশন আছে, প্রাইস টু আর্নিং রেশিও যেটা আমি বললাম এখানে 36.6%, আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং ডেপ্থ অন ইকুইটি এখানে কিন্তু মেনশন করা আছে। প্রোমোটার হোল্ডিং দেখুন এখানে 86.4% আছে, সেলস গ্রোথ 12.3% আছে, এবং রিটার্ন অন ইকুইটি 13.7% আছে, প্রফিট গ্রোথও কিন্তু 3.97% আছে, ঠিক আছে। এবার আমরা মোটামুটি এটা দেখলাম, এটা দেখার পরে আমাদের পি রেশিও এখানে দেখুন একটা গ্রাফ আছে, 1 বছরের যে গ্রাফ, ঠিক আছে, আমরা এখান থেকে কিন্তু ম্যাক্স নিতে পারি, পি রেশিওর চার্ট, ঠিক আছে। পি রেশিও দেখুন এখানে গ্রাফের যেটা নিচের দিকে মানে ডাউন সাইড আছে, অর্থাৎ মার্কেটে এই স্টকটা কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ইপিএস অনুযায়ী এবং পি রেশিও অনুযায়ী এটা কিন্তু একটা ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর্নিং পার শেয়ার এইটা অ্যাকর্ডিং এবং পি রেশিও অ্যাকর্ডিং কিন্তু আপনি এই স্টকটা বর্তমানে ডিসকাউন্টেড দেখাচ্ছে, এখানে দেখুন ওভার ভ্যালুড ছিল, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। যাই হোক এটা আমরা মোটামুটি দেখলাম, এবং আমরা যদি 1 মাসের দেখি 1 মাসেও মোটামুটি ভালোই ডিসকাউন্টেড আছে, সঙ্গে 6 মান্থেরও দেখুন একটু হাই ছিল, ঠিক আছে, এটা জুলাইয়ের আশেপাশে, এবং 1 ইয়ার এটা প্রাইস অ্যাকর্ডিং কিন্তু ফ্যাকচুয়েট হয়, ঠিক আছে, প্রাইস অ্যাকর্ডিং ফ্যাকচুয়েট হয়, সেটা আমাদের বুঝতে হবে, কারণ কি এটা 229 টাকার আশেপাশে কিন্তু স্টকটা গিয়েছিল, সেটা ওভার ভ্যালুর জন্যই ছিল, ঠিক আছে, এটা বেশি মেন ফ্যাক্ট। যাই হোক এরপর নিচে আমরা আসি, নিচে দেখুন এখানে পেয়ার টু পেয়ার কম্প্যারিজন, এইটাই আসবো, কিন্তু নিচে আগে একটু এসে নিই। দেখুন এখানে যে অপারেটিং প্রফিট, এটা দেখুন প্রফিট এখানে আপনার এই ইয়ারলি মানে কোয়ার্টারলি এরা কিন্তু মোটামুটি পারফরমেন্স করছে, ঠিক আছে। 2021-এ দেখুন 4,404 ছিল,
ঠিক আছে, কোটি, এবং সেখান থেকে 4,500 এনেছে, 4,600, 5,000, 5,800, 5,600, 5,700, 6,100, ঠিক আছে, 6,100, 6,600, 6,700, 6,700, 6,400 মার্চের আশেপাশে, এখনও লেটেস্টটা আপডেট হয়নি। সুতরাং মোটামুটি এই যে কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু মোটামুটি একটা স্টেবল জায়গায় আছে এবং দিন বা দিন এটা গ্রোই হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের দেখতে হবে। যাই হোক, এখানে আমাদের যে ইন্টারেস্ট যেটা আছে সেটা এটা আছে, এবং আমাদের যদি প্রফিট বিফোর ট্যাক্স করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দেখুন ইয়ার বাই ইয়ার কিন্তু গ্রো হচ্ছে। মোটামুটি দেখুন এখানে এর আগের কোয়ার্টারলি গ্রো হচ্ছে। এর আগের কোয়ার্টারে দেখুন 1.59%, হ্যাঁ 1,599 কোটি ছিল, ঠিক আছে প্রফিট। এই কোয়ার্টারে কিন্তু 1,717 করেছে, ঠিক আছে। এর আগে কিন্তু 1,550 ছিল। দেখুন এখানে মোটামুটি আপনি দেখতে পাবেন 1,200 ও লেভেল ছিল 1,600 থেকে, তারপরে কিন্তু আবার নিজেকে স্টেবল জায়গায় দাঁড় করেছে এবং প্রফিটেবিলিটি কিন্তু বাড়িয়েছে। যাই হোক, নিট প্রফিট দেখুন এখানে মোটামুটি 1,717 আছে, এবং এর যে ব্যালেন্স শিট সেগুলো আপনারা এখান থেকে র ফাইল ডাউনলোড করতে পারেন, র ফাইল, ঠিক আছে। আপনার জাস্ট এখান থেকে আপকামিং রেজাল্ট ডেট টুমোরো, অর্থাৎ কালকে কিন্তু এর আপকামিং রেজাল্ট ডেট আছে, দেখুন এখানে মেনশন আছে। আপনারা কিন্তু ডে বাই ডে এর আপডেট নিতে পারবেন। দেখুন এখানে পিয়ার টু পিয়ার কম্পারিজন আমাদের একটু দেখতে হবে। প্রথমত আইআরএফসি মার্কেট লিডার, ফাইন্যান্স যে জোন অর্থাৎ ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি মার্কেট লিডার আইআরএফসি মার্কেট ক্যাপ অনুযায়ী। যাই হোক, মোটামুটি এই যে আইআরএফসি যে স্টকটা আছে এই স্টকটা কিন্তু মনোপলি স্টক, ঠিক আছে। রেলওয়েতে বাকি যে স্টকগুলো আছে কেউ কিন্তু রেলওয়েতে বিনিয়োগ করে না, এদের বিভিন্ন সেক্টর আছে, সেই সব সেক্টরে এরা কিন্তু বিনিয়োগ করে। যেরকম এই যে গুজরাট স্টেট ফিনসার্ভ, এক্ষেত্রে এরা কিন্তু আপনাদের মোটামুটি এমএসএমইতে ইনভেস্ট করে। এছাড়াও ট্যুর ফাইন্যান্স কর্পোরেশন যেটা আছে সেটাও কিন্তু আপনার যে ট্যুরিস্ট যেগুলো আছে বা ট্যুর যে প্ল্যানার বা কোম্পানি যেগুলো আছে সেগুলোতে এরা বিনিয়োগ করে। আর এটা আপনাদের এইগুলো টোটালি বিদ্যুৎ, এটা হচ্ছে সৌরবিদ্যুৎ, ইন্ডিয়ান রিনিউয়েবল যেটা আছে সেটা কিন্তু সৌরবিদ্যুৎ, এবং বাকিটা আপনার নর্মাল যে বিদ্যুৎ জেনারেশন সেই জেনারেশনের উপরে আছে। এই হলো বিষয়। আইআরএফসি যেহেতু রেলওয়ে একটা কোম্পানি, সেই কোম্পানির দেখুন মার্কেট ক্যাপ, ঠিক আছে, রেলওয়ে ফাইন্যান্স কোম্পানি, মার্কেট ক্যাপ দেখুন মোটামুটি এটা মার্কেট লিডার ক্যাপ অনুযায়ী, ঠিক আছে। মার্কেট প্রাইস অর্থাৎ এলটিপি এটা আছে 179 আশেপাশে, এবং ক্যাশ ফ্লো মোটামুটি ভালো আছে এবং স্টেবল এরিয়ায় আছে, ঠিক আছে। এখানে আরওই রিটার্ন অন ইকুইটি একটু বেটার হওয়ার জায়গা ছিল, ঠিক আছে। রিটার্ন অন ইকুইটি দেখুন এখানে 21 আছে, এখানে 22 আছে, ঠিক আছে। এগুলো ব্যাপকভাবে বেটার পজিশনে আছে, তবে রিটার্ন অন ইকুইটি যেটা আছে মোটামুটি যেহেতু মনোপলি স্টক কোনো সমস্যা নেই, এটা মোটামুটি বেটার, ঠিক আছে। সেলস ভিআর 3 বছরে মোটামুটি স্টেবল এরিয়ায় আছে, ঠিক আছে। ডেপ্ট অন ইকুইটি রেশিও এটা নিয়ে কোনো প্যানিক করার কোনো কারণ নেই, কারণ কি এটা ফাইন্যান্স কোম্পানি, সেক্ষেত্রে ডেপ্ট অন ইকুইটি রেশিও এটা মানে থাকা স্বাভাবিক, ঠিক আছে। বিভিন্ন যে কোম্পানি সেই কোম্পানিরও কিন্তু একই বা এর আশেপাশেই আছে, ঠিক আছে। বড় বড় যে কোম্পানিগুলো আছে তার আশেপাশেই আছে। পি রেশিও দেখুন এখানে 36 আছে, ঠিক আছে। এটা মেনে নেওয়া স্বাভাবিক, কারণ কি মনোপলি স্টক, গভর্নমেন্টের স্টক, এবং এই স্টকের আশেপাশে কোনো এরকম রেলওয়ে ফাইন্যান্স কোনো কোম্পানি নেই। সুতরাং এই কোম্পানি একাই যা করবে তাই, সেক্ষেত্রে এখানে একটা হাইপ ক্রিয়েট হয়, সঙ্গে এই কোম্পানির যে পরিমাণ প্রাইস আমরা দিতে প্রস্তুত, ঠিক আছে, আমরা একটু ব্যাঙ্গা দামে কিনতে প্রস্তুত, এটা কিন্তু মার্কেট দর্শাচ্ছে, ঠিক আছে। যাই হোক, এখানে সেলস যে গ্রোথ দেখুন 12% হারে গ্রোথ হচ্ছে, ঠিক আছে। বাকি যে ইন্ডাস্ট্রি মানে যে কোম্পানিগুলো আছে সেগুলোর কিন্তু বেটার পজিশন আছে, কিন্তু সেক্টর না, আপনার অ্যাকচুয়ালি সেক্টরই আলাদা, ঠিক আছে, সেক্টরই আলাদা, আপনার সেক্টর বলতে পারেন, সেক্টরই আলাদা। কারণ কি এখানে দেখুন আপনার এখানে পাওয়ার ফিন কর্পোরেশন, অর্থাৎ এখানে পাওয়ারের ফাইন্যান্স করে এরা, ঠিক আছে। এখানে রিকো পাওয়ারের ফাইন্যান্স করে, এখানে ইন্ডিয়ান রিনিউয়েবল যেটা আছে সেটাও কিন্তু পাওয়ারে অর্থাৎ সৌরবিদ্যুতে ফাইন্যান্স করে, বিভিন্ন ট্যুরে করে, এমএসএমইতে করে, এইগুলো বিষয়গুলো আছে, ঠিক আছে। বাকিটা স্টেবল পজিশনে আছে। রেলওয়ের যে পরিমাণ ডিমান্ড হবে সেক্ষেত্রে সেলস বাড়বে, সঙ্গে প্রফিটও বাড়বে, ঠিক আছে। প্রফিটও যে এই পরিমাণ আছে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আর হ্যাঁ, প্রফিট আফটার ট্যাক্স দেখুন মোটামুটি স্টেবল পজিশনেই এখনও পর্যন্ত আছে, যে পরিমাণ আছে মানে মোটামুটি ঠিক আছে।
This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.